আবারও আমন্ত্রণ ইউথ ভয়েসে। আমরা আবারও চলে যাব প্রশ্নে। আমরা প্রশ্ন নেব আমাদের অডিয়েন্সের কাছ থেকে। বিষয় ছিল হচ্ছে প্রবাসমুখী শিক্ষা দেশকে কতটুকু উন্নত করছে এই বিষয়ে। কে প্রশ্ন করতে চাচ্ছে? মোহাম্মদ মোতার হোসেন মাহফুজ, বাংলাদেশ ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টরা দেশের বাইরে যাচ্ছে, কিন্তু আমার কোশ্চেনটা এই জায়গায় যে ওরা কি আসলে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে নাকি মূলত টাকা উপার্জনের জন্য যাচ্ছে? ডক্টর জামাল স্যার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন আমি বিরতির আগে। বলতে চাচ্ছিলাম যে আপনার যে এটার সাথেই রিলেটেড। আমি শুধু আপনি যে প্রশ্নটা করতেছেন যে শুধু পয়সা রোজগারের জন্য যদি বিদেশে যাবে না, নলেজ অ্যাকোয়ার করার জন্য যাবে, সেই নলেজ এই দেশে এসে অ্যাপ্লাই করবে, এই দেশই কাস্টমাইজ টু দিস কান্ট্রি আপনাকে করতে হবে। সেটা করার জন্য আপনি যদি একবারে পয়সা রোজগারের জন্য দেশ ছেড়ে চলে যান, আপনি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি যেগুলা, অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে বল, একটা ছেলে মেয়ের জন্য কত টাকা খরচ হচ্ছে প্রতি মাসে, বছরে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে 20 বছর আগে আমরা শুনছি সায়েন্স ফ্যাকাল্টিতে একজনের জন্য আপনার 70 থেকে 80 হাজার টাকা পার ইয়ার খরচ হতো, এবং কমার্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টির জন্য 50 থেকে 60 হাজার টাকা এরকম খরচ ছিল। তাহলে রাষ্ট্রের কোষাগার থেকে আপনাকে পড়ানোর জন্য রাষ্ট্রের কোষাগারে টাকা ব্যয় করে আপনাকে পড়ানো হয়েছে। এরপরে যদি আপনি যাইয়া বিদেশে বসে থাকেন, নিজের রোজগার, নিজের ফ্যামিলির দিকে তাকান, ইটস নট ফেয়ার। আপনি ইউ মাস্ট বি এ প্যাট্রিয়ট। আপনার এই দেশের প্রতি আপনার অব্লিগেশন আছে। এখানে আপনাকে আমাকে যারা পড়াশোনার কাজে বহু স্টেক হোল্ডার আছে, আমাদেরকে হেল্প করেছে। আমার শিক্ষক ছিল, তারপরে স্কুলে দপ্তরি ছিল, তারপরে ক্লার্করা ছিল, আমি যেখানে বেতন দিতাম এই কথা, রিক্সায় করে আপনি কলেজে ইউনিভার্সিটিতে গেছেন, তারও আপনার উপরে, তার প্রতি আপনার দায়বদ্ধতা আছে। এখন আপনি যদি স্বার্থপরের মতন, ইফ ইউ বিকাম এ সেলফিশ পার্সন, দেন ইউ ক্যান স্টে দেয়ার, বাট টু meet your obligation to the society, you must come back and serve them. এবং এটা হলো আপনার, এটা যদি থাকে তাহলে বেশিরভাগ লোক থাকবে না এই বিদেশে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আবরার কাছে যাব। আপনি কি বলবেন ডক্টর জামালউদ্দিন আহমেদ যেটি বললেন সেটির ব্যাপারে? এবং আরেকটু আমি জানতে চাচ্ছি যে এই যে দেশে ফেরত আসার ব্যাপারটা, আপনি বলছেন কেন দেশে ফেরত আসে না স্টুডেন্টরা, দেশে কি আসলে সেই সিচুয়েশন আছে যে বিদেশে গিয়ে সেই লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট করে আবার দেশে ফেরত আসতে পারবে? ধন্যবাদ আপনাকে। একটা জায়গা একটু লক্ষ্য করুন, সেটা হচ্ছে আমি উচ্চশিক্ষার জন্য যখন গেলাম, আমি স্যারের সাথে কিছুটা জায়গায় একমত, আবার কিছুটা জায়গায় একটু কন্ট্রাডিকশন আছে। সেটি হচ্ছে আমি যখন বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলাম, আমি উচ্চশিক্ষাটি গ্রহণ করলাম। এখানে দুটো পক্ষ, একটা হচ্ছে সরকার। আমি যেহেতু প্রচুর টাকা পয়সা খরচ করে উচ্চ ডিগ্রি নিতে গেলাম, সরকারের উচিত অথবা দেশের উচিত আমাকে ঠিক সেই জায়গাটা ফিরে দেওয়া, অর্থাৎ আমি যেন চাকরি একটা নিশ্চয়তা পাই, যেটা আমাকে একটা ভালো স্যালারি দিবে, বেঁচে থাকার অবলম্বন হবে। এবং আরেকটা পক্ষ লক্ষ্য করুন, সেটা হচ্ছে আমি যদি আমার মধ্যে সেই দেশপ্রেম না থাকে, অর্থাৎ আমাকে বিবেচনা করতে হবে যে 16 কোটি একটা মানুষের দেশ, জনসংখ্যা বহুল এই মানুষের দেশে আমাদের সুযোগ সুবিধা কিছুটা অপ্রতুল, এটা আমরা সবাই স্বীকার করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাকে এটিও মেনে নিতে হবে, আমাকে স্যাক্রিফাইস করতে হবে যে আসলে সরকার চাইলেই আমি এমআইটিতে পড়ালেখা করলাম, তারপরে হচ্ছে আমি গুগলে জব করতে পারি, অথবা ধরেন আমি যখন গুগলে জব করছি তখন আমাকে তারা একটা হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে। একই সাথে সাথে লক্ষ্য করেন, যদি আমরা বাংলাদেশের ঠিক এরকম একটি সাইট পিপিলিকা, আমরা সবাই জানি, পিপিলিকাতে যদি আমরা ঠিক সাইটটা ডেভেলপের জন্য আমি কাজ করি, তাহলে হয়তো বা গভর্নমেন্ট আমাকে সেই পরিমাণ পর্যাপ্ত স্যালারি আমাকে দিতে পারবে না। এই জায়গাটিতে হচ্ছে পার্থক্য, অর্থাৎ দুটো পক্ষকেই স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ গভর্নমেন্টকে, রাষ্ট্রকে যেটি করতে হবে সেটি হচ্ছে সে যাতে হ্যান্ডসাম স্যালারি না দিতে পারে, তাকে যাতে বেঁচে থাকার একটু অবলম্বন আমরা করতে পারি। ঠিক একইভাবে আজকে যারা আমরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছি, তাদেরকেও এই জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে যে আমি গুগল অথবা এমআইটি থেকে পড়ালেখা করে ভালো একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করলাম, সেখানে যে পরিমাণ টাকা আমাকে দিবে, ঠিক সেই পরিমাণ টাকা না পেয়েও আমি যদি আমার দেশপ্রেমের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাই, তাহলে আমাকে দেশে ফিরে এসে ঠিক তার চেয়ে একটু কম বেতনের অথবা তার একটু কম পারিশ্রমিকের একটি চাকরিতে আমি নিয়োজিত হব। যদি আমরা দুটো পক্ষই স্যাক্রিফাইসটা করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা যে জন্য আজকে প্রবাসে যাচ্ছি পড়ালেখা করতে, ঠিক সেই প্রবাসের পড়ালেখা করাটাও সার্থক হবে। একইভাবে আজকে যে দেশ আমাকে আলো বাতাস মাটি এতে আমি বড় হয়েছি, সেই দেশের জন্য আমরা কিছু অবদান রাখতে পারবো বলে আমি মনে করি। দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। আমরা এবার আরেকটি প্রশ্ন নেব। জি, আপনি প্রশ্ন করুন। আমি মোহাম্মদ রায়হান মজুমদার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্ট।
এতক্ষণ যে আলোচনা হচ্ছে, একটা স্টুডেন্ট যখন প্রবাসে যায় পড়ালেখা করার জন্য, এটা সবসময় একটা আনসার্টেন অবস্থার মধ্যে থাকে। তাকে যতই ফ্যাসিলিটি দেওয়া হোক, আনসার্টেন অবস্থার মধ্যেই থাকে যে সে আবার দেশে ফিরে আসবে কিনা। এক্ষেত্রে কি ডোমেস্টিক এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করা, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যখন দেখা যায় ফ্যাকাল্টি যখন রিক্রুট করা হয়, তখন বৈদেশিক যে ডিগ্রিটা ওইটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। আমাদের দেশের স্টুডেন্টরা আমাদের দেশে থেকেই আমাদের মানে সেবা আমরা করবে, দেশকে সার্ভ করব। আমরা দেশকে চমৎকার সার্ভ একটি করব। প্রশ্ন আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির লেকচার ফ্যাকাল্টি তার কাছে জানতে চাচ্ছি। আবুল খায়ের জ্যোতি, আপনি যদি কিছু বলেন যে আসলে কেন এরকম হচ্ছে, বা আপনিও বাইরে থেকে মাস্টার্স করে এসে এখানে ইউনিভার্সিটিতে জয়েন করেছেন, ডেফিনেটলি হয়তো দেশে যে একজন করেছেন আপনার সমবয়সী বা আপনার সমান পরিমাণ ডিগ্রি আছে দেশের, তার চাইতে কি আপনাকে বেশি প্রেফার করা হবে না, বা এরকম ব্যাপারটি কেন আসলে? পারসেপশন খুব বড় একটা ইস্যু। এতক্ষণ আমরা এর আগের প্রশ্নের সাথে যদি মিলিয়ে ধরি, স্যাক্রিফাইস নিয়ে অনেক কথা হচ্ছিল। আবরার একটু আগেও যেটা বললো যে কিছুটা কম স্যালারি নিয়ে আসলেও, এখন ব্যাপারটা অনেকটা এরকম। আমি যদি এখন এভাবে জিজ্ঞেস করি একটু অন্য দিক থেকে, আমাদের দেশের তো অনেক ব্র্যান্ড আছে, আমরা কেন তাহলে বিদেশি ব্র্যান্ডগুলো ইউজ করতে যাই? ওখানে কি আমরা স্যাক্রিফাইস করছি? বাইরের জীবনযাপন, লাইফস্টাইল এগুলো হচ্ছে আমাদের স্বপ্নের মতো। আর ওই পারসেপশনের কাছ থেকেই যখন একজন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, দেশেও যদি একজন ছেলেকে সমপরিমাণ ডিগ্রি দিয়ে সেম লেভেলের মেধাবী একটা ছেলেও যদি চলে আসে আমার পর্যায়ে, মানুষজন কিন্তু বিদেশের ডিগ্রির পারসেপশন থেকে বিদেশি ডিগ্রিটাকেই বেশি অগ্রাধিকার দিয়ে দিবে। ইটস বিকজ অফ দ্য পারসেপশন। সো আমি বলবো না যে তারা কোনো অংশে কম মেধাবী, তারাও মেধাবী, কিন্তু সমাজ ব্যবস্থা এবং পারসেপশনের কারণে যেভাবে আমরা বিদেশি ব্র্যান্ডকে এগিয়ে রাখি দেশীয় ব্র্যান্ড থেকে, ঠিক তেমনই বাইরের একটা ইউনিভার্সিটি যখন আপনার ক্যারিয়ারের সাথে যুক্ত হয়ে যায় সামহোয়ার, তখন এটা হয়ে যায় যে আপনার ভ্যালুটা ইনক্রিজ করে। মেবি দ্য নিড ইজ দেয়ার, দ্যাটস ওয়াই প্রবাবলি মানুষ ভাবেই এটা যে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসলে একজন জানবে বেশি, দেশ থেকে কেউ ডিগ্রি নিলে হয়তো বা সে একটু কম জানবে। কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয়। সমানভাবেই মেধাবী আছেন, আমাদের সাথে আমাদের কলিগরা আছেন যারা দেশ থেকে ডিগ্রি নিয়ে অনেক ভালো মতোই ক্যারিয়ার করে যাচ্ছেন। সো ব্যাপারটা আসলে পারসেপশন, ওভারঅল সব জড়িত। একজনের উপর দেশি আসলে দেশকে ভ্যালু করতে পারছে না, এরকম দেশি দেশকে ভ্যালু, আমরাই ভ্যালু করতে পারছি না। আচ্ছা, আমি একটু ফিদা হকের কাছে যেতে চাচ্ছি। আপনার কি মনে হয় যে আসলেই দেশকে ভ্যালু করতে পারছে না, বা আমরা অনেক সময় দেখি যে বাইরে থেকে অনেক স্যালারি দিয়ে আমরা বিদেশি কাউকে এনে কিন্তু এখানে অনেক বড় চেয়ারে বসাই, এটি বা কেন? আচ্ছা, এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা দেখি যে প্রায় সবগুলা বড় বড় এমএনসিরই যিনি প্রধান কর্ণধার তিনি বিদেশি, তাকে এখানে বিশাল এক স্যালারি প্যাকেজ দিয়ে আনা হয়েছে যাতে ওনারা আমাদের দেশে এসে, যেখানে মেজরিটি অফ ওয়ার্কার্স অর স্টাফ আর ফ্রম বাংলাদেশ, তাদেরকে রান করছেন। সেটা একটা জিনিস। আর আমার মনে হয় একটু আগে যে প্রশ্নটা ছিল এবং আপনিও যে বিষয়ে কথা বললেন, সেটা হচ্ছে বাংলাদেশিরাই যখন বাইরে যেয়ে বাইরের কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে দেশে ফেরত আসছেন, তখন তারা আরেকটু বেটার ডিল পাচ্ছেন কিনা। তো দুইটা কিন্তু দুই ব্যাপার। আমি দ্বিতীয়টা আগে চলে যাই, কারণ দ্যাটস ক্লোজার টু মাই হার্ট। আমার কথা হচ্ছে, কেউ যদি বাইরে যেয়ে একটা ভালো বা বিদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে একটা ভালো ডিগ্রি পেয়ে বাংলাদেশে ফেরত এসে কোনো ফ্যাকাল্টিতে কাজ নেন, উনি যে বাইরের একটা ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়ার পরেও দেশে এসে দেশের একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসাবে জয়েন করছেন, তার জন্য তাকে সেই প্রিমিয়ামটুকু আমরা দিতে পারি হয়তোবা। আমি এটা নিয়ে খুব একটা হিংসা করব না। আচ্ছা, আপনার মনে একটি প্রতিষ্ঠান আছে, ওয়েবসাইট, যে সূর্য রাজ্য, যে সূর্য রাজ্য, জি, আপনি সেখানের কথাও যদি ধরে বলেন যে সেখানে বা আপনারা কি ধরনের অপরচুনিটি বা কি ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছেন যারা এখান থেকে আসলে পাশ করে বের হচ্ছে বা বাইরে থেকে আসছে? সূর্য রাজ্যের ব্যাপারটা একটু অন্যরকম। সূর্য রাজ্য আসলে একটা ক্রিয়েটিভ কমিউনিটির জন্য একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। ক্রিয়েটিভ কমিউনিটি এই কারণেই বলছি যে আমরা তাদেরকে সূর্য রাজ্যে তাদের প্রোডাক্টগুলা বিক্রি করতে দেই, যাদের প্রোডাক্টগুলি তাদের নিজেদের, এবং এই প্রোডাক্টগুলির একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভ্যালু আছে, আইপি ভ্যালু যেটাকে আমরা বলি। কারা তারা? যেমন মিউজিশিয়ানরা সহজেই সেই কাতারে পড়েন, মোবাইল অ্যাপ ডেভেলপাররা সেই কাতারে পড়েন, সফটওয়্যার ডেভেলপাররা পড়েন, ফটোগ্রাফাররা পড়েন, ভিডিওগ্রাফার যারা ফিল্ম মেকার তারা পড়েন, ব্লগার্স অ্যান্ড রাইটার্স তারা পড়েন, ইভেন আপনার যারা পেইন্টার, ভিজুয়াল আর্টস নিয়ে কাজ করেন, অথবা যারা ক্রাফট নিয়ে কাজ করেন, যারা লেখালেখি নিয়ে কাজ করেন, তাদের সবার জন্যই একটা উন্মুক্ত
রাজ্য হচ্ছে সূর্য রাজ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনায় আবারও ফিরে আসবো। আমরা আরো অনেক কথা শুনবো আমাদের প্যানেলিস্ট এবং অডিয়েন্সের আরেকটা বিরতির পর। সঙ্গেই থাকুন।